সবাইকে স্বাগত এটি নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, ঠিক এই সময় আমরা হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে একটি নতুন বিষয় এবং একজন নতুন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আমাদের আজকের বিষয় নতুন সংসদ, নতুন প্রত্যাশা। দর্শক, আমরা জানি দীর্ঘ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচন এবং এক নতুন বাস্তবতা। সেই নতুন বাস্তবতায় সংসদে এবার আমরা দেখতে পারবো আসলে সরকার পক্ষীয় দল এবং বিরোধী দল কেমন হবে এবার আমাদের সংসদ এবং জনগণের প্রত্যাশা কী এবং সেই প্রত্যাশা পূরণে যারা সংসদ উঠবেন তারা আসলে কতটা বদ্ধপরিকর, সার্বিক বিষয়ে আমরা আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমাদের আজকের আগত অতিথি হারুন জামিল, নির্বাহী সম্পাদক, ঢাকা মেল এবং পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। যেটি বলছিলাম, দীর্ঘদিন পর আসলে একটি গণতান্ত্রিক নির্বাচন বলা যায় এবং সেই নির্বাচনের পর জয়ী দল এবং বিপক্ষ দল নিয়ে সংসদ। আমরা আসলে এই সংসদে যে একটা আনন্দমুখর পরিবেশ বা পক্ষের বিপক্ষের একটি যুক্তিতর্ক, এটি থেকে বলা যায় একটু দূরে ছিলাম, সেটা হয়তো এবার দেখব। তো আপনার এই 17 বছরের পরিবর্তন তো যেই সংসদ হবে, এটাকে আমাদের বর্তমান রাষ্ট্রের জন্য একটি টার্নিং পয়েন্ট কিনা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, সঠিকভাবে আপনি উপস্থাপন করেছেন। আসলে ডেমোক্রেটিক সিস্টেমে পার্লামেন্ট সমস্ত কাজের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। আপনি উন্নত বিশ্বের দিকেও যদি তাকান তাহলে দেখবেন যে সেখানে জাতীয় যে কোনো সংকট, সন্ধিক্ষণ এবং যে কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হয়। বাংলাদেশে 1991 সালের পরে সংসদীয় গণতন্ত্রের নতুন একটা যাত্রা শুরু হয়। 1991 সালের পূর্ব পর্যন্ত প্রেসিডেন্সিয়াল ফর্মের সিস্টেমে আমাদের দেশে সরকার পদ্ধতি ছিল, কিন্তু 90-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশে যে সরকার পদ্ধতি আসে এটা হলো সম্পূর্ণ সংসদীয় গণতন্ত্র এবং প্রধান সরকারের নির্বাহী প্রধান হলেন একজন প্রধানমন্ত্রী, যিনি সাইমেন্টেনিয়াসলি সংসদের কাছে দায়বদ্ধ এবং সংসদের সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এবং রাজনৈতিক দলগুলো এতে অংশগ্রহণ করে। সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো সহ সমস্ত জায়গায় সংসদ সমস্ত কিছুকে নির্ধারণ করে। আপনি সরকারের বাজেট থেকে শুরু করে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা বলেন বা অন্যান্য জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সংসদ থাকে মূল কেন্দ্রবিন্দু আলোচনার, সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু আমাদের দেশে হয়েছে মাঝখানে 2009 থেকে যে গভর্নমেন্টটা আসছে সেই সরকারটা 2024 পর্যন্ত সরকারের ভিতরে রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেশনটা ওইভাবে পার্টিসিপেটরি যে গণতন্ত্র সেটা আসলে অনুপস্থিত ছিল। থাকার কারণে সংসদটা খানিকটা আপনি যেটা বলছিলেন প্রাণহীন এবং এটার কোনো উত্তাপ ছিল না, মানুষ সংসদের প্রতিও আকর্ষণ হারায় ফেলছিল। এবারই দীর্ঘদিন পরে 16-17 বছর পরে এসে একটা গণতান্ত্রিক সিস্টেমে সরকার ব্যবস্থা হয়েছে, সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং সংসদেও দলগুলোর অংশগ্রহণের ভিত্তিতেই সরকার আসছে, পরিচালিত হচ্ছে। সেই ত্রয়োদশ সংসদের আগামীকালই প্রথম অধিবেশন বেলা 11টায় ডাকছে। ইতিমধ্যেই জানেন যে গত 16-17 বছরে দেশের মানুষের রাজনৈতিক যে ভাবনা চিন্তা এর ভিতরে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই একটা ব্যাপক পরিবর্তনের ভিতর দিয়ে এবারকে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে মানুষের প্রত্যাশাও বেশি এবং আমরাও চেয়ে আছি যে এই সংসদ কার্যকর একটা সংসদ হবে এবং সেই সংসদে আমাদের জাতির ভাগ্য নির্ণয়, আমাদের জাতীয় উন্নয়ন, অগ্রগতি, জাতীয় ঐক্য সব ক্ষেত্রে আমরা নতুন কিছু দেখতে পারবো। মানুষ সেটাই প্রত্যাশা করতেছে এবং টার্নিং পয়েন্টই বলা যায়, একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলা যেতে পারে। অবশ্যই যে কথা আমি শুরুতে বলছিলাম আপনাকে যে অনেক পরিবর্তন হয়েছে। আপনি লক্ষ্য করবেন এবার সংসদে কিন্তু 2/3 সদস্য কিন্তু নতুন, তারা জীবনে প্রথম আসছে
জি 297 জন সংসদ সদস্যের ভিতরে 100 বাদে প্রায় 200 সংসদ সদস্যই জীবনে প্রথমবার আসছে। শুধু তাই না, এবার আরও মজার ব্যাপার হলো যে সংসদ নেতা যিনি আছেন, প্রধানমন্ত্রী, আমাদের সরকার যিনি চালাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হয়েছে, তো সংসদ নেতাও কিন্তু সংসদে এই প্রথমবার নির্বাচিত হয়ে আসছেন। জি আবার বিরোধী দলের যিনি নেতা আছেন তিনিও কিন্তু প্রথম সংসদে যাচ্ছেন, সংসদে গেছেন। সুতরাং এই নতুন এবং পুরাতনদের একটা মিলন মেলা এবং অভিজ্ঞতা আর নতুনের একটা ধারাবাহিকভাবে একটা সংমিশ্রণে আমরা একটা নতুন সংসদ পাব, এবং যেই সংসদটা আমরা আশা করছি দেশের জনগণও চেয়ে আছে যে এটা একটা যুগান্তকারী, আপনি যেটা বলেন ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হবে এবারকার সংসদ। আমরাও সেটা আশা করছি এবং একটি দারুণ টার্নিং পয়েন্ট হবে বলাই যেতে পারে। সেক্ষেত্রে আসলে আমরা অতীতের যে সংসদ দেখেছি, বয়কটের ধারা দেখেছি এবং বিতর্কের কারণে স্থবির হয়ে গিয়েছিল। আসলে এটি ভাবে যদি চলে তো সংস্কৃতি আসলে তো বদলানো উচিত। তো এবার কি সেই সংস্কৃতি বদলাবে কিনা, কি মনে হচ্ছে? এখানে দুটা দিক আছে, একটা সংসদ বয়কট আর সংসদের ওয়াকআউট। ওয়াকআউট কিন্তু সংসদীয় গণতন্ত্রের একটা প্র্যাকটিস। আচ্ছা, আপনার যেটা সরকারের সাথে আপনি মনোমালিন্য হবে বা আপনি একমত হবে না, আপনি প্রতিবাদে ওয়াকআউট করবেন, এটা রেকর্ড থাকে সংসদে যে তারা ওয়াকআউট করেছে। আর যেটা বয়কট বললেন, এটা হলো এক ধরনের ডেডলক তৈরি করা। আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম হলো যে আমাদের মানে একটা বিভাজিত সমাজ ব্যবস্থায় আমরা সব কিছু বিষয়ে একমত হতে পারিনি, এবং দ্বিমত পোষণ করার যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা আমরা একটা এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাই অনেক সময়। এই এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাওয়া থেকে এই ধরনের বয়কট পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি যে এবার বয়কটের পরিস্থিতিতে যাবে না। আপনি লক্ষ্য করছেন সপ্তাহখানিক আগে বিরোধী দলের পক্ষ থেকে যে একটা ইফতার মাহফিল, সেখানে সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ওখানে কিন্তু বিরোধী দল থেকে বলছে যে আমরা অন্যান্য সংসদের মতো ভূমিকা আমরা রাখব না। আমরা গতানুগতিকভাবে সংসদ বয়কট করা কিংবা এই যে সরকারের সমস্ত কিছুতে নেগেটিভ দেখব না আমরা। সরকার যেটা ভালো বলবে, ভালো করবে, আমরা সরকারকে সমর্থনই দেব না, পাশে থাকবো। কিন্তু আমরা যেটা ন্যায়সঙ্গত মনে করব না, আমরা সমালোচনা করব। এটা তো বাস্তবতা, এটাই তো প্র্যাকটিস হওয়া উচিত। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকেও যতটুক আমরা বুঝতে পারছি সবাই, যে এটা ওনারাও ওয়েলকাম করতেছেন একটা গঠনমূলক সমালোচনা। আর যে কোনো একটা সরকারের যদি গঠনমূলক সমালোচনা না থাকে, যদি আপনি এটার জবাবদিহিতা না থাকে, অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে সে সরকার স্বৈরাচার হতে বাধ্য। আপনি শুধু সরকার না, সমস্ত শাসনতান্ত্রিক প্রক্রিয়া বলেন বা কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এককভাবে কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত গ্রহণের সমস্ত কিছু তার উপরে যায় এবং কোনো জায়গা থেকে চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে সেখানে হয় না। আর গণতান্ত্রিক সিস্টেমে তো সেইটা সম্ভবই না। গণতন্ত্র মানেই বহুমত, গণতন্ত্র মানেই দ্বিমত, গণতন্ত্র মানেই বিভিন্ন ধরনের চর্চা থাকবে সমাজে। সেই চর্চার একটা সুকুমল বৃত্তি এটার ভিতর থেকে আলোচনা সমালোচনার মাধ্যমে একটি পথ খুঁজে বের করতে হবে। আমরা বিরতির পর আসছি আপনার কাছে, আবারও ফিরছি একটা বিরতির পর। দর্শক, সময় হলো বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা বিরোধী দল নিয়ে কথা বলছিলাম, তাদের শক্ত অবস্থানের কথা বলছিলাম, জবাবদিহিতার কথা বলছিলাম। নীতিগত আসলে একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব কি? আইন প্রণয়ন নাকি নিজের এলাকার উন্নয়ন? এবং পাশাপাশি আমি যদি বলতে চাই, নীতিগত প্রস্তাবনার ক্ষেত্রে বিরোধী দল কীভাবে বাস্তবতা রাখতে পারে, বাস্তবায়ন করতে পারে? খুব সুন্দর কথা বলেছেন। আসলে সংসদ হলো আইন প্রণয়নের জায়গা।
সংসদ সদস্য যিনি হবেন তার প্রধান কাজই হলো আইন প্রণয়ন করা। আচ্ছা। কিন্তু আমাদের দেশে সিস্টেমটা বাস্তবতা যেটা আছে প্র্যাকটিসটা একটু ভিন্ন রকম হয়ে গেছে। আমাদের দেশের সংসদ সদস্যদের সাধারণত নিজের এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো, স্কুল কলেজ মাদ্রাসা এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারকি এবং দৈনন্দিন প্রশাসনিক কাজের ভিতরে সংসদ সদস্যদেরকে একটা বড় সময় চলে যায়। আমরা আগে 80-র দশকে 90-র দশকের পার্লামেন্টে দেখতাম যে যারা সংসদ সদস্য ছিলেন প্রবীণ যারা, তাদের যে আইনের নলেজ, আইনের যে ডেপথনেস, এটা খুব অভূতপূর্ব ছিল। এবং সংসদে যখন বিতর্ক হতো, সংসদের বিতর্কগুলো এত প্রাণবন্ত হতো এবং এগুলো শুনতে, দেখতে, শিখতে অন্য ধরনের একটা, আমরা যেমন ব্লকবাস্টার মুভি বসে বসে একদম মন দিয়ে দেখতাম, সেই জিনিসটাও কিন্তু দেখা হতো। তো এখন আমাদের দেশের সংসদে এই জিনিসটা দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এখন এবার যেটা শুরু হয়েছে বা এবার যে সংসদটা কার্যকর হলো, এই সংসদে আমরা মনে করছি, আশা করছে মানুষজন স্বাভাবিকভাবে যে সংসদ আবার প্রাণ ফিরে পাবে। আপনি লক্ষ্য করবেন যে পুরা এই শেরেবাংলা নগরের এই বিশাল স্থাপনায় দীর্ঘদিন ধরে এটা একটা প্রাণহীন একটা জায়গা ছিল। আসলে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের সরকারি দল এবং বিরোধী দল একে অপরের পরিপূরক। একটা গণতান্ত্রিক সিস্টেম কোনোদিনও বিরোধী দল না থাকলে হয় না। আপনি যদি আপনার কথার যদি কোনো আপনার জবাবদিহিতা না থাকে তাহলে তো এটা হবে না কোনো কিছু। তো এখন সংসদের কাজ কি? সংসদের প্রধান কাজই হলো আইন প্রণয়ন করা। আমাদের সংসদ সদস্যরা যেহেতু আইন প্রণয়ন করলেই হয় না, তাদেরকে জনগণের কাছে যেতে হয়, কাজ দেখাতে হয়, তাদেরকে এলাকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো দেখতে হয়, জনগণও তাদের সাথে সম্পৃক্ত থাকে, যে কারণেই মানুষও তাদের কাছে আসে এবং তাদেরও এই ভিতরে তাদের একটা অ্যাক্টিভিটিস তারা শো করেন। কিন্তু সংসদ সদস্যদের মূল কাজ মূলত আইন প্রণয়ন করা। সেক্ষেত্রে একটা যদি পয়েন্ট আমি আনতে চাই, আসলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা যদিও দেখা যাচ্ছে বিএনপির আছে, কিন্তু আসলে বিরোধী পক্ষ শক্ত হলেও জবাবদিহিতার জায়গাটা আসলে এবং এই রাজনৈতিক সংস্কৃতিটা কিভাবে আসলে আরো ভিত্তি মজবুত করা যায়? সংসদের ভিত্তি মজবুত করতে গেলে যেটা হয়, সাধারণত ধরেন সরকার তো সরকারের মতোই সংসদ পরিচালনা করতে চাইবে, তার এবং সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সংখ্যাগরিষ্ঠতাও তাদের আছে, কিন্তু একটা দায়িত্বশীল বিরোধী দলের সংসদে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীল বিরোধী দল। আগের সংসদগুলো নিয়ে কেন অপ্রাসঙ্গিক হয়ে গেছে বাংলাদেশের, আপনি 2009, 14, 18 এমনকি 24 পর্যন্ত এই যে 3-4টে সংসদ গেছে, এটা আমাদের জনগণের কাছে, বাংলাদেশের মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেল কেন? অপ্রাসঙ্গিক হয়ে গেছে শুধুমাত্র কার্যকর কোনো বিরোধী দল না থাকার কারণে। এটার কার্যকর বিরোধী দল না থাকার কারণে যেটা হয়েছে যে সরকারি দল যেটা মনে করেছে সেটাই করেছে, তার তো কোনো জবাবদিহিতার জায়গা ছিল না। এখন যে সংসদ আসছে, এই সংসদে একটা শক্তিশালী বিরোধী দল আছে এবং থাকবে, তারা রেসপন্সিবিলিটি শো করবে, তারা দায়িত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করবেন। আবার সরকারও তার যে সরকারের যে জায়গাগুলো আছে সেগুলো সরকার দেখভাল করবেন। একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি স্মরণীয় বিষয় হলো যে 2024-এ যে একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা পরিবর্তন হয়েছে, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক। বর্তমান সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক একটি চ্যালেঞ্জ এবং এই যে যুদ্ধের দামাও বহির্বিশ্বে চলছে, সেটির প্রভাব অবশ্যই আমরা এর বাইরে থাকবো না। সেই ক্ষেত্রে আসলে এই সংসদ চালাবার ক্ষেত্রে নতুন যে সরকার আসলে কিভাবে ভূমিকা রাখবে? দেখেন, এই আমাদের এই যে সরকারটা এবার আসছে, সরকারটা প্রথমত একটা আন্দোলন বা অভ্যুত্থানের ভিতর দিয়ে সরকার সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আসছে। সঙ্গত কারণে তারা একটা 2/3 মেজরিটি নিয়ে আসছে, যে কারণে সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, খুব বিশাল প্রত্যাশা নিয়ে মানুষ সরকারকে নির্বাচিত করেছে। এবং সমস্যাটা হয়েছে যে সরকার যখন আসছে তখন বৈশ্বিক কিছু নতুন করে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, যেটা আপনি বললেন, সেটা হলো যে ইরান যুদ্ধের একটা আমাদের অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা, অর্থনৈতিক একটা টালমাটাল অবস্থা। দ্বিতীয় কথা হলো যে গত
দেড় বছর ধরে যারা ছিলেন তারা তো জনগণের দ্বারা নির্বাচিত কোনো সরকার ছিলেন না, কিন্তু এই সরকার নির্বাচিত, যে কারণে সঙ্গত কারণেই এই সরকারের জবাবদিহিতার প্রশ্নটা সবচেয়ে বেশি। এই সরকার ইচ্ছা করলেই কোনো কিছু আপনার করতে পারবে না, তার জবাবদিহিতার প্রশ্ন আছে। পাশাপাশি সরকারের সামনে যে বড় বড় চ্যালেঞ্জগুলো আছে, এর বড় একটা চ্যালেঞ্জ হলো অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, মানুষের মূল্যস্ফীতি কমানো, মানুষের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা, মানুষের ভিতরে হতাশা দূর করা, বিশেষ করে ইয়াং জেনারেশনের ভিতরে। ইয়াং জেনারেশন কিন্তু একটা বিরাট প্রত্যাশা নিয়ে সরকার পরিবর্তনে তারা সামিল হয়েছিল, যে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, সে সামাজিক বৈষম্যটা দূর করা সরকারের একটা অনেক বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি আইন প্রণয়ন করা, পাশাপাশি সরকারের আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে, যেমন আপনার বহির্বিশ্বের সাথে, প্রতিবেশী দেশগুলোর সাথে সরকারের সম্পর্ক কেমন হবে সেটা নতুন করে তাদেরকে ভাবতে হবে, নতুন করে এটাকে পুনর্বিন্যাস করতে হবে। এগুলো সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ। হঠাৎ করে দেখছেন যে আপনারা তেল নিয়ে, বিদ্যুৎ নিয়ে, এগুলো নিয়েও সংকট আছে, সেই সংকটগুলো সরকার ওভারকাম করার চেষ্টা করছে। আমরা তো দেখছি যে প্রত্যেক দিন সরকার এগুলো একটা ব্যাখ্যা দিচ্ছে, মানুষের ভিতরে আস্থা তৈরি করার চেষ্টা করছে। তারপরে সরকারের কিছু রাজনৈতিক কমিটমেন্ট আছে। এবারই আমরা প্রথম দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি এই যে ফ্যামিলি কার্ড, গতকালকে 37,000 মহিলাদেরকে কার্ড দেওয়ার মাধ্যমে কিন্তু এই কর্মসূচি শুরু করেছে, এবং মাত্র কয়েকদিন হলো, এই যে আপনার 1 মাসও হয় নাই, 1 মাসের আগেই তার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু তারা বাস্তবায়ন এবং এভাবেই সে বর্তমান সরকার কাজ করে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। আজকে সময় স্বল্পতার জন্য বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আজকের কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্টে। ফিরে আসবো অন্য কোনো আগামীকাল নতুন কোনো পর্বে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।